ইয়োনো। তেহিয়ং আর তার প্রণয় শুরু হয়েছে প্রায় 2 বছর আগে থেকেই। ইয়োনো ছিল তেহিয়ং এর ভার্সিটির সিনিয়র। অল্প সময়ের মাঝেই দুজনের মাঝে ধীরে ধীরে বন্ধুত্ব, ভালো লাগা, এরপর তা প্রণয় রূপ নেয়। ইয়োনো অনার্স কমপ্লিট করে স্কলারশিপ নিয়ে পাড়ি জমিয়েছে সুদূর আমেরিকা। বাকি মাস্টার্সটা ওখান থেকেই কমপ্লিট করে দেশে ফেরার ইচ্ছে ছেলেটার। এরপর দেশে ফিরে একদম প্রিয়তমাকে নিজের করে নেবে। আর মাত্র কয়েক মাস। অন্য সবার কাছে এই সময়গুলো চোখের পলকে চলে গেলেও ইয়োনোর কাছে এক একটা দিন কয়েক বছরের সমান মনে হয়। দুজনের মাঝে এত দূরত্ব থাকার পরও ইয়োনো প্রতিনিয়ত তেহিয়ং এর খোঁজ খবর নিতে থাকে। বিদেশে গিয়েছে প্রায় কয়েক মাস হলো, অথচ এতগুলো দিন বিদেশের মাটিতে থাকার পরও তার মাঝে আসেনি তেমন পশ্চিমা সংস্কৃতি কিংবা মন মানসিকতা। তার জীবনের এখন লক্ষ্য একটাই, তাড়াতাড়ি মাস্টার্স কমপ্লিট করে দেশে ফিরে তার শ্বশুর মশাইয়ের মেয়েকে বিয়ে করা। আর কিছু চায় না তার। ইয়োনো কোনো আলালের ঘরের দুলাল কিংবা বস্তা বস্তা সম্পত্তির মালিকের ছেলে নয়। সে উচ্চ মধ্য পরিবারের একজন সাধারণ ছেলে। বাবা তার ভার্সিটির প্রফেসর, মা গৃহিণী। সাথে ছোট একটা ভাইও রয়েছে, যে কিনা আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে। খুব সাদামাটা তাদের জীবনযাপন। জীবনে নেই কোনো উচ্চ আকাঙ্ক্ষা। বাবা মা হিসেবে 2 ছেলেকে নিয়ে গর্বিত ইয়োনোর বাবা মা। দুটো ছেলে পড়াশোনাতে তুখোড়, তবে ছোট ছেলের বয়সের দোষে মাঝে মধ্যে বাদরামোর স্বভাব প্রকাশ পেলেও বড় ছেলে ইয়োনোর নাম নেওয়া মাত্রই আশেপাশে চেনা জানা সকল লোকে বলবে, এই ছেলে নিতান্তই অত্যন্ত সুদর্শন, নম্র, ভদ্র স্বভাবের ও নানা গুণাবলী সম্পূর্ণ একজন ছেলে। ইয়োনো দেখতে আর 5টা ফর্সা সাধারণ বাঙালির মতোই। গাঢ় বাদামি চোখের মনি, সাথে কালো কুচকুচে সিল্কি চুল। নায়ক সেলিব্রিটিদের মতো কখনো জিমে গিয়ে বডি বানানোর প্রয়োজন কিংবা ইচ্ছে কোনোটাই তার হয়নি। এমনিতেই সাধারণ বলিষ্ঠ দেহের অধিকারী সে। সবকিছু মিলে তার জীবনে আক্ষেপের কোনো জায়গা নেই। এখন শুধু তেহিয়ংকে নিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ করতে পারলেই হলো। আর দেশে ফিরে নিশ্চয়ই তার মতো ছেলেকে চাকরির পেছনে ছুটতে হবে না। অন্যদিকে বগুম ইয়োনোর কোনো সমবয়সী বন্ধু নয়। বগুম ইয়োনোর দূর সম্পর্কের এক কাজিন, সাথে ইয়োনোর চেয়ে বয়সে অনেকটা বড়। তবে কাজিনের চেয়ে তাদের ফ্রেন্ডশিপ বন্ডিংটা একটু বেশি স্ট্রং। এমনিতে তাদের দুজনের তুই করে বলা সম্বোধনে যে কেউ তাদের স্কুল, কলেজ কিংবা ভার্সিটির বন্ধু ভেবে বসবে। রাত 11টা। অন্যান্য সময় জাংকুকের অফিস রুমের বিশাল কাচের বারান্দাটা বন্ধ করে পর্দা দিয়ে ঢাকা থাকলেও মাঝে মধ্যে এই বারান্দাটাও নিজের রূপ ফিরে পায়। তবে সেটা অনাকাঙ্ক্ষিতভাবে নির্জন কোনো বিশেষ রাতে, যে রাতে জাংকুকের বাড়ি ফেরার কোনো উদ্দেশ্য থাকে না। মাথার মধ্যে চলতে থাকে নতুন এক খেলার আসর। ঠিক সেদিনই জাংকুক বারান্দার পর্দাগুলো সরিয়ে দিয়ে বারান্দায় প্রাণের সৃষ্টি করে। আজও হয়তো এসেছে সে বিশেষ কোনো রাত। বারান্দার গ্লাসগুলো সব খোলা। বাইরে থেকে সাই সাই করে বাতাস রুমের ভেতরে এসে ঢুকছে। তবে তার আগে সেগুলো জাংকুককে অনেকটা বাধ্য হয়ে অতিক্রম করছে। এটা নিতান্তই জাংকুকের নিজস্ব ধারণা। জাংকুকের মতে তার নিজস্ব রূপটাকে কেউ পছন্দ করে না। যদিও তার ভেতরে থাকা পৈশাচিক রূপটার সম্পর্কে অবগত নয়, তবে প্রকৃতিরা তো তার পৈশাচিক কর্মকাণ্ড সবকিছুতেই সাক্ষী। তারা নিশ্চয়ই তার মতো একজন পিচাসকে পছন্দ করবে না। বারান্দায় শটানভাবে দাঁড়িয়ে মুক্ত বাতাস গায়ে লাগাতে লাগাতে এইসব ভাবতে তার ছেলের হাসি হাসলো জাংকুক। এরপর ব্যাগ থেকে ফোনটা বের করে একটা অতি প্রয়োজনীয় ব্যক্তির নাম্বারে ফোন করলো। তখনই ফোনের অপর প্রান্ত থেকে কেউ বলল, হ্যালো বস, কার ইনফরমেশন লাগবে? নামটা শুধু বলেন। জাংকুক ভারী কণ্ঠে বলল, ইয়োনো। লোকটি এবার ইতস্তভাবে বলল, বস, ইয়োনো নামে তো পৃথিবীতে বহুত মানুষ আছে। আজকাল তো আবার মানুষ কুত্তা বিড়ালের নামও। বাকি কথাটুকু আর লোকে শেষ করতে পারলো না। তার আগেই জাংকুক বলল, আমার নতুন বিয়ে, তেহিয়ং শিকদার। লোকটি কি বুঝলো জানা নেই, তবে হেসে বলল, বুঝতে পারছি বস, 5 মিনিট টাইম দেন,
সব ইনফরমেশন বের করে ফোন দিচ্ছি। জাঙ্কুক নড়াচড়া না করে ঘড়ি ধরে ঠিক 5 মিনিটে এভাবেই দাঁড়িয়ে রইল। ঠিক 5 মিনিট পর সেই নাম্বার থেকে ফোন এলো। জাঙ্কুক ফোন ধরতেই তার কাঙ্ক্ষিত সকল ইনফরমেশন পেয়ে গেল। সে যা ধারণা করেছিল তেমনটাই শুনতে পেল। মুহূর্তেই তার চোয়াল শক্ত করে আবার স্বাভাবিক হয়ে গেল। অতঃপর নিজের প্ল্যান অনুযায়ী পরবর্তী নির্দেশনাটা লোকটিকে দিয়ে দিল। এখন আপাতত তার চিন্তা নেই, বাকি কাজ এখন তার বাম হাত সমতুল্য লোকটাই করে দেবে। জাঙ্কুক এবার 8 তলা ভবনের উপর থেকে আকাশের দিকে তাকিয়ে দেখল আকাশে কোনো তারার দেখা নেই। সম্পূর্ণ আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। রাস্তা থেকে বিলাসবহুল গাড়িগুলোর চলাফেরার আওয়াজও কমতে শুরু করেছে। ধারণা করা যায় খুব শীঘ্রই আকাশের ওই মেঘ ভেঙে বৃষ্টির আগমন ঘটবে। এই অসময়ে বৃষ্টি কারোরই পছন্দ হবার কথা না, কিন্তু এটাই যেন জাঙ্কুকের একটু বেশি পছন্দ হলো। প্রকৃতি তাকে বাধা দেওয়ার যে ব্যর্থ চেষ্টা চালাতে যাচ্ছে তা ভেবে সে আবারও তাচ্ছিল্যে হাসি হাসলো আর ভেবে করে বলতে লাগলো, এত বছর পর পাখি নিচ থেকে আগুনের খাঁচায় ধরা দিয়েছে, এত সহজে যেতে দেই কি করে? তেহিয়ং ভাবতেই পারেনি নতুন জবের প্রথম দিনই তাকে এত খাটতে হবে। এই চাকরি কিভাবে করবে সে? না করেও তো উপায় নেই, কিন্তু ভার্সিটি পড়া, এত রাত করে যাওয়ার পর নিজের পড়া বাবার প্রতি দায়িত্ব, এসব কিভাবে সামলাবে সে? সাথে বাড়িতে ছোট বোনটাও আছে, একা একা বেচারি আর কি বা করতে পারবে? বকুমের অফিস থেকে প্রাক বিদায় আজই হয়ে গিয়েছে। 2 দিন পর বকুমের জন্য আনুষ্ঠানিকভাবে কিছু আয়োজন করা হবে, যদিও এটা অফিস কিংবা জাঙ্কুকের কোনো নিয়ম নয়। অফিসের আরো লোকরা মিলে এই নিয়মটা বানিয়েছে, এতে জাঙ্কুক কখনো বাধা দেয়নি। যেমন তেমন এসব আয়োজনে সে কখনো অ্যাটেন্ডও করেনি। বকুমের বললেও নিশ্চয়ই করবে না। তেহিয়ং এসব ভাবতে ভাবতে ঘড়িতে তাকিয়ে দেখলো 11:30 বাজে। এতদিন তো রাতের বেলায় বকুম ভাইয়াই তাকে বাড়িতে পৌঁছে দিয়েছে, কিন্তু আজকে কি করবে? বকুম তো সেই দুপুর বেলায় তাকে সাথে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করিয়ে সে বাড়ি ফিরে গিয়েছে, কিন্তু তেহিয়ংকে এত এত কাজ অফিস থেকে প্রথম দিনই দেওয়ায় তার আর বাড়ি ফেরা হয়নি। তেহিয়ং তো ভেবেছিল এইসব রকস্টার দিনও কোনো কাজ তো আছে নাকি, শুধু স্টেজে গিয়ে গান গেলেই তো হয়। কিন্তু এখানে এসে বুঝতে পারলো তার পুরো ধারণাটাই ভুল। এখন তেহিয়ং এর কাছে রকস্টারদের কোনো বিজনেসম্যানের থেকে কম কিছু মনে হচ্ছে না। আর তার কাছে তো বিয়ের এই জবটার চেয়ে অফিসের আর লোকজনের কাজগুলো বেশি কঠিন মনে হচ্ছে। কি সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে ঘাটাঘাটি করতে থাকে সব সময়। তেহিয়ং মনে মনে একটু বিরক্ত, তবে তার কাছে কোনো অপশন নেই। তবে তাকে বলা হয়েছে আজকে আর কালকের দিনটা একটু বেশি কষ্ট করতে হবে, পরবর্তীতে কাজের তেমন চাপ নেই, আবার মাঝে মধ্যে পড়েও যেতে পারে। এখন আপাতত এসব চিন্তা বাদ দিয়ে ভালোই ভালো বাড়ি পৌঁছাতে পারলেই হলো। এখান থেকে বাড়ি ফিরতেই প্রায় ঘন্টাখানেক লেগে যাবে। তেহিয়ং একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, জীবনটা এত প্যারাময় কেন? মোটামুটি অফিসে সবাই চলে গিয়েছে, অফিসের অনেকগুলো লাইটও অফ করে দেওয়া হয়েছে। তবে পুরো অফিসটাতে তেহিয়ং শুধু একা নয়, বরং আরো অনেকেই আছে। তেহিয়ং আজকের কাজ শেষ করে দ্রুত গতিতে লিফটে করে নিচে নেমে পড়ল, কিন্তু নিচে নেমে পুরো তন্দা খেয়ে গেল। এটা কি? কোনো অটোরিকশা, বাস কিছুই নেই। হুট করে মনে পড়ল সে ঢাকার সবচেয়ে ভিআইপি এরিয়ার মধ্যে এক জায়গায় আছে। এখানে নামি দামি প্রাইভেট কার ছাড়া অটোরিকশা, বাস কোথা থেকে আসবে? তেহিয়ং আকাশের দিকে তাকিয়ে আরেক দফায় চমকে উঠল। তাকিয়ে দেখলো খুব জোরে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। এই অসময়ের দিনকালে এমন বৃষ্টির আগমন তার মোটেও পছন্দ হলো না। কিন্তু এই মুহূর্তে সে করবেটা কি? কারো কাছে বাড়ি পৌঁছানোর জন্য সাহায্য চাইবে, কিন্তু এত রাতে কে সাহায্য করবে? কারো সাথে তো আজ তেমন পরিচয় হয়নি।
তেহিয়ং এর চিন্তা ভাবনার মাঝে হঠাৎ ধুম করে বৃষ্টি নামলো। তেহিয়ং চোখ মুখ কুঁচকে গিয়ে বিল্ডিং এর ছাদের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়লো। পরনের কালো কুর্তিটা বৃষ্টির পানিতে হালকা ভিজেও গিয়েছে। তেহিয়ং এর মেজাজ আরো বিগড়ে গেল। তেহিয়ং খেয়াল করলো বৃষ্টির বেগ আরো বাড়ছে। তেহিয়ং কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। তার কাছে কোনো ছাতাও নেই, আর থাকলেও বা কি হবে? এই এত দূরের পথ কি সে হেঁটে হেঁটে বাড়ি যেতে পারবে? কোনো উপায় না পেয়ে তেহিয়ং বৌগুমকে ফোন দিতে চাইলো। তেহিয়ং একটা দীর্ঘশ্বাস ফেলে বৌগুমের নাম্বারে কল করবে, তার আগেই হঠাৎ কালো কুচকুচি এবং কালচে লাল কম্বিনেশনের একটা মার্সিডিজ কার এসে দাঁড়ালো তার সামনে। তেহিয়ং ফোন করতে কেউ আর করলো না। হুট করেই তার সামনে গাড়ি থামাতে প্রজোরা সামান্য কুঁচকে গেল। দুনিয়ায় এত জায়গা থাকতেও গাড়িটা তার সামনে এসে থামাতে হলো। কিছুক্ষণ গাড়িতে যে বসে আছে তাকে হালকা গালিগালাজও করে নিল। তেহিয়ং এর মেজাজ খারাপের মাঝে হুট করে গাড়ির জানলার কালো কাঁচটা নিচে নামতে লাগলো। গাড়ির ভেতরে স্টিয়ারিং এ হাত রেখে বসে থাকা লোকটিকে দেখতে হঠাৎ তেহিয়ং এর কুঁচকে যাওয়া পুরো স্বাভাবিক হয়ে গেল। তেহিয়ং কিছু বলতেই যাবে, তার আগেই জাঙ্কুক দৃঢ়ভাবে সামনে তাকিয়ে থাকা অবস্থাতেই বলল, জাস্ট 1 মিনিট টাইম দিচ্ছি, এরপর আমি চলে যাব। কাল আসার হলে আসতে পারে। তেহিয়ং খেয়াল করলো জাঙ্কুকের চোখে কালো চশমা, মুখে মৃদু বাঁকা হাসি। আর কথাটা যে তাকে বলেছে এটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে এনার মাঝে হঠাৎ তার জন্য এত দরদ কোথা থেকে উদয় হলো? বিষয়টি কি সত্যি স্বাভাবিক নাকি অন্য কিছু? তেহিয়ং নিজের সন্দিহান চিন্তা ভাবনাকে মাটি চাপা দিয়ে আবারও মনে মনে ভাবতে লাগলো, উফ তেহিয়ং, তুই সবসময় একটু বেশি বুঝিস। লোকটা হয়তো এতটা খারাপ না, না হলে তুই বাদে এখন পর্যন্ত কারো কাছে এনার নামে বদনাম শুনছিস না তো? তেহিয়ং এদিকে ভেবেই যাচ্ছে। অন্যদিকে সিট দ্বারা সোজা করে গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা জাঙ্কুক একবারও তেহিয়ং এর দিকে ফিরেও তাকায়নি। তবে কালো চশমার নিচ থেকে আর চোখে তেহিয়ং এর সবকিছু খেয়াল করছিল, সাথে মনে মনে 7 সেকেন্ড কাউন্টও করছিল। যখন দেখলো তেহিয়ং এখনো কোনো রেসপন্স করছে না, তখন জাঙ্কুক আবারও গম্ভীর আওয়াজে বলল, অনলি 15 সেকেন্ডস লেফট। হুট করে কারো কণ্ঠস্বর শুনে তেহিয়ং নিজের ধ্যান থেকে ফিরে এলো। জাঙ্কুকের কথার উদ্দেশ্য তেহিয়ং বোঝার সাথে সাথে অনেকটা লাফিয়ে গাড়ির দরজার সামনে চলে গেল। অন্যদিকে জাঙ্কুকেরও দেরি হলো না, অটোমেটিক দরজা খুলে দিল। তেহিয়ং আর কোনো কথা না বাড়িয়ে জাঙ্কুকের পাশের সিটটায় বসে পড়লো আর জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, থ্যাংক ইউ স্যার। তবে জাঙ্কুক কোনো প্রত্যুত্তর না দিয়ে গাড়ি স্টার্ট দিল। জাঙ্কুকের এক হাত দিয়ে স্টিয়ারিং ঘোরানো দেখতে দেখতে তেহিয়ং অমায়িক হেসে মনে মনে ভাবল, লোকটা নিতান্তই অদ্ভুত, তবে ভালো মনের মানুষও হয়তো। সবার সামনে যতই ম্যানার্সলেস হোক না কেন, একটা মেয়েকে এভাবে বৃষ্টিতে ভিজতে দেখে ঠিকই আর 5টা ভালো মানুষের মতো হেল্প করলো। তেহিয়ং নিজের চিন্তা ভাবনার মাঝে মুচকে হাসলেও তার পাশে বসে থাকা ব্যক্তিটির মুখে বাঁকা হাসি আরো বিস্তৃত হলো।